সবাইকে স্বাগত জানাচ্ছি হরর স্টোরি বেঙ্গলির আজকের এই একেবারে গা ছমছমে একটা বিশ্লেষণে। কথা না বাড়িয়ে একদম সরাসরি আজকের রহস্যময় আখ্যানের গভীরে ঢোকা যাক। তবে হ্যাঁ, শুরু করার আগে একটা ছোট্ট রিমাইন্ডার, যদি এই ধরনের অতি প্রাকৃত আর রহস্যময় গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেওয়া চাই। আজকের বিষয় হলো অশ্বত্থ ভিলার অভিশাপ। একটা পরিত্যক্ত বাড়ি, একজন ফটোগ্রাফার আর এমন কিছু নিশ্ছিদ্র অন্ধকার যা আজও তার শিকারের অপেক্ষায় বসে আছে। চলুন সোজা চলে যাই সেই ভয়ঙ্কর পরিবেশে। জাস্ট সিনটা একবার ইমাজিন করা যাক। ঘড়ির কাঁটায় রাত ঠিক ৩টে, বাইরে প্রবল ঝড় আর তার সাথে ঝমঝম করে বৃষ্টি। থেকে থেকে বিদ্যুতের ঝলকানিতে আকাশটা যেন ছিঁড়ে যাচ্ছে, আর ঠিক সেই ক্ষণিক আলোয় ফুটে উঠছে কলকাতার এক প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই অভিশপ্ত ইমারত অশ্বত্থ ভিলা। মরচে ধরা একটা ভারী লোহার গেট আর পুরো বাগানটা বুনো গাছপালায় ঢেকে গিয়ে যেন একটা ভয়ঙ্কর রূপ নিয়েছে। ভাঙা জানালাগুলো দেখলে মনে হয় যেন অন্ধকারের ভেতর থেকে কেউ একদৃষ্টে বাইরের দিকে তাকিয়ে আছে। সত্যি বলতে নিস্তব্ধ রাতে এই বাড়িটার ত্রিসীমানায় যাওয়ার সাহসও কারো হয় না। আচ্ছা, এবার একটু পেছনের দিকে ফেরা যাক। বাড়িটার ইতিহাসটা ঠিক কি? একসময় কিন্তু বাড়িটা এরকম অভিশপ্ত ছিল না। ধনী ব্যবসায়ী দেবব্রত মুখার্জি তার স্ত্রী আর একমাত্র মেয়েকে নিয়ে বেশ সুখেই থাকতেন এখানে। কিন্তু তারপর সব কেমন যেন বদলে গেল। এক রাতে হঠাৎ করেই পুরো পরিবার নিখোঁজ। পুলিশ তন্ন করে খুঁজল, কিন্তু কাউকে পাওয়া গেল না। শুধু দোতলার একটা ঘরে পড়েছিল একটা রক্তমাখা পুতুল। আর তারপর থেকেই বাড়িটা চিরকালের জন্য পরিত্যক্ত। কিন্তু ওই যে কথায় আছে না, ভয়কে জয় করার একটা অদ্ভুত নেশা কিছু মানুষের মজ্জাগত। ঠিক যেমন শহরের তরুণ ফটোগ্রাফার নীল, পুরনো আর ভুতুরে জায়গার ছবি তোলায় যার আসল প্যাশন। লোকমুখে অশ্বত্থ ভিলার এই গল্প শোনার পর সে তো আর নিজেকে আটকে রাখতে পারল না। ওই রাতেই সোজা হাজির হলো সেখানে। সম্বল বলতে হাতে শুধু একটা ক্যামেরা আর একটা টর্চ। আতখোলা লোহার গেটটা ঠেলে ভেতরে পা রাখতেই একটা কনকনে ঠান্ডা হাওয়া যেন শরীরটাকে জমিয়ে দিল। মেঝেতে পুরু ধুলোর আস্তরণ, মাকড়সার জালে ঢাকা পুরনো সব ছবি আর এক অদ্ভুত দমবন্ধ করা নিস্তব্ধতা পুরো বাড়িটাকে গ্রাস করে রেখেছে। ঠিক এই রকম একটা পরিবেশে নিচের তলার ছবি তোলার সময় হঠাৎ ওপরতলা থেকে একটা আওয়াজ ভেসে এলো। খুব চেনা একটা শব্দ, কিন্তু ওই পরিবেশে অসম্ভব বেমানান। টুপ টুপ, ঠিক যেন কেউ ভেজা পায়ে হাঁটছে। বুকের ধুকপুকানি তখন চরমে। টর্চের আলোটা সিঁড়ির দিকে ফেলতেই দেখা গেল সিঁড়ির ধাপগুলো সত্যিই ভিজে। জলের ছাপ একদম স্পষ্ট, মানে কেউ ঠিক এইমাত্র সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে। ভয় আর কৌতূহল, এই দুটোর মারাত্মক দ্বন্দ্বে শেষমেশ ওপরের দিকেই পা বাড়াল নীল। দোতলায় ওঠার পর করিডরের একদম শেষের ঘরটার দরজা দেখা গেল খোলা। ভেতর থেকে একটা অদ্ভুত ম্রিয়মান আলো আসছে। ক্যামেরাটা অন করে ঘরের ভেতর পা রাখতেই বুকের রক্ত যেন হিম হয়ে গেল। ঘরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে, পরনের সাদা ফ্রক, পিঠ ছাপানো লম্বা চুল আর হাতে ধরা সেই পুরনো পুতুলটা। হ্যাঁ, ঠিক যেই পুতুলটার কথা পুলিশ রিপোর্টে বলা হয়েছিল। মেয়েটা মাথা নিচু করে একেবারে মূর্তির মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ভয় মিশ্রিত কাপা গলায় মুখ থেকে বেরিয়ে এলো একটা প্রশ্ন, কে তুমি? আর ঠিক ওই প্রশ্নটাই যেন ঘরের জমাট বাঁধা অন্ধকারকে জাগিয়ে তুলল। মেয়েটা ধীরে ধীরে মাথাটা ওপরে তুলল, আর তারপর যা দেখা গেল জাস্ট ভাবা যায় না। মেয়েটার দুটো চোখ সম্পূর্ণ কালো, সেখানে কোনো সাদা অংশ বা মণি নেই, আর ঠোঁটের কোণে একটা অদ্ভুত অস্বাভাবিক হাসি লেগে আছে। আতঙ্কে কয়েক পা পিছিয়ে যেতেই ধাম, প্রচণ্ড শব্দে ঘরের দরজাটা বন্ধ হয়ে গেল, যেন বাইরে থেকে কেউ শক্ত করে আটকে দিয়েছে। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই ঘরের আলো নিভে গেল। এখন চারপাশে শুধু নিরেট ঘুটঘুটে অন্ধকার। নিজের হাতটাও চোখের সামনে দেখা যাচ্ছে না। আর সেই শ্বাসরুদ্ধকর অন্ধকারের মধ্যেই শুরু হলো সেই ভয়ঙ্কর শব্দ, ছোট্ট মেয়েটার হাসির আওয়াজ, খিলখিল খিলখিল। চারদিকের দেওয়াল থেকে শব্দটা যেন প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগল। নীল পাগলের মতো টর্চ জ্বালানোর পর দেখা গেল ঘরের মাঝখানে কেউ নেই, মেয়েটি সম্পূর্ণ গায়েব। টর্চের আলোটা এদিক ওদিক ফেলতেই হঠাৎ দেওয়ালের দিকে চোখ গেল। কোনো এক অদৃশ্য হাতের ছোঁয়ায় দেওয়ালে ফুটে উঠছে লাল রঙের কিছু অক্ষর। একদম কাঁচা রক্তের মতো লাল রঙে লেখা হচ্ছে, ও এখনও এখানে আছে। এটা শুধু একটা সতর্ক বার্তা ছিল না, এটা ছিল একটা চরম বিপদের সিগন্যাল। শরীর জমে বরফ হয়ে যাওয়ার জোগাড়। ঘরের বাতাস যেন হঠাৎ ভারী হয়ে উঠল, নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আর ঠিক সেই চরম আতঙ্কের মুহূর্তেই কানের একদম কাছে একটা ফিসফিস আওয়াজ শোনা গেল, তুমি কেন এসেছ? চমকে পেছনে ঘুরতেই দেখা গেল ঠিক পেছনেই এক ফ্যাকাশে চেহারার মহিলা দাঁড়িয়ে। চোখের নিচে গভীর কালো দাগ, চুলগুলো জলে ভিজে জবজবে।
শূন্য দৃষ্টিতে তাকিয়ে খুব ধীর ক্লান্ত গলায় সে ফিসফিস করে বলে উঠল, ও আমাদের যেতে দেয়নি। এই কথাটার মধ্যে যে কি পরিমাণ যন্ত্রণা আর অসহায়তা লুকিয়েছিল সেটা যেন ওই অশ্বত্থ ভিলার প্রতিটা ইটে মিশে আছে। কিছু বুঝে ওঠার আগেই ঘরের এক কোণে থাকা পুরনো কাঠের আলমারিটা নিজে থেকেই ক্যাচক্যাচ শব্দ করে খুলে গেল। ভেতর থেকে মেঝেতে খসে পড়ল একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা ছিল দেবব্রত মুখার্জির স্ত্রীর। পাতাগুলোতে কাপা হাতে লেখা কিছু ভয়ঙ্কর সত্যি। লেখা আছে, দেবব্রত বদলে যাচ্ছে। সে নাকি দাবি করত বাড়ির ভেতর অন্য কেউ আছে। রাতে সে অন্ধকারের সাথে কথা বলত। আর শেষের পাতায় লেখা সবচেয়ে ভয়ঙ্কর কথাটা, আজ সে বলেছে আমাদের সবাইকে ওর কাছে যেতে হবে। ব্যাপারটা পরিষ্কার, দেবব্রত আর স্বাভাবিক মানুষ ছিল না। সে এমন এক অন্ধকারের দাস হয়ে পড়েছিল যা তার পুরো পরিবারকে গ্রাস করেছে। তাহলে সবচেয়ে বড় প্রশ্নটা হল, দেবব্রত আসলে কিসে পরিণত হয়েছিল? এই মনস্তাত্ত্বিক ভয়ের রেশ কাটতে না কাটতেই শুরু হল আসল শারীরিক ত্রাস। হঠাৎ করিডোর থেকে ভারী পায়ের আওয়াজ এগিয়ে আসতে শুরু করল। ধূপ ধূপ ধূপ। মনে হচ্ছে বিশাল আকারের কেউ একজন খুব ধীরে কিন্তু নিশ্চিত পদক্ষেপে এই ঘরের দিকেই আসছে। ঘরের তাপমাত্রা হঠাৎ করেই হিমাঙ্কে নিচে নেমে গেল। বন্ধ দরজার নিচ দিয়ে একটা গাঢ় কালো ছায়া ধীরে ধীরে ঘরের ভেতর ঢুকতে শুরু করেছে। ছোট মেয়েটি আবার ঘরের মাঝখানে দৃশ্যমান হল। সে আঙুল তুলে দরজার দিকে দেখিয়ে ফিসফিস করে বলল, ও আসছে। ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল। অন্ধকার করিডোরে দাঁড়িয়ে আছে এক বিশাল লম্বা ছায়া। টর্চের আলো ফেলতেই যে দৃশ্যটা দেখা গেল তার রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট। পরনে লম্বা কালো কোট, মুখটা কাগজের মতো ফ্যাকাশে। লোকটার দুটো চোখ সম্পূর্ণ সাদা, কোনো মনি নেই, আর ঠোঁটে লেগে আছে একটা বিকৃত অমানুষিক হাসি। দেবব্রতর এই রূপ আর কোনো মানুষের নয়, এ এক সম্পূর্ণ পৈশাচিক সত্তা। লোকটা এক অস্বাভাবিক গভীর, যেন কবরের নিচ থেকে উঠে আসা গলায় বলে উঠল, এতদিন পরে নতুন কেউ এলো। সে এক পা করে নীলের দিকে এগোতে লাগল। ঘরের চারদিক থেকে অসংখ্য ফিসফিস আওয়াজ শুরু হল, থেকে যাও, থেকে যাও। নীল বুঝতে পারল আর এক মুহূর্ত এখানে থাকলে তাকেও চিরকালের জন্য এই বাড়ির বাসিন্দা হয়ে যেতে হবে। সে প্রাণপণে জানলার দিকে দৌড় লাগাল। ছোট মেয়েটা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল আর পুরো বাড়িটা ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করল। কোনো উপায় না দেখে জানলার কাঁচ ভেঙে সোজা নিচে লাফ দিল নীল। কিন্তু এর পরের ঘটনাটা আরও বেশি শকিং। পরের দিন সকালে পুলিশ বাগানের ভেতর থেকে নীলকে অচেতন অবস্থায় উদ্ধার করে। জ্ঞান ফেরার পর সে পুলিশের কাছে সবটা খুলে বলে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা আসে এরপর। পুলিশ যখন অশ্বত্থ ভিলায় তল্লাশি চালাতে যায়, তারা হতবাক হয়ে আবিষ্কার করে দোতলায় নীল যে ঘরটার কথা বলছিল সেই ঘরটার বাস্তবে কোনো অস্তিত্বই নেই। ওই জায়গায় শুধু একটা নীলের দেওয়াল। তাহলে নীলের সারা রাতের সেই ভয়াবহ অভিজ্ঞতাটা কী ছিল? বাস্তবের সীমা কোথায় শেষ হয় আর অতিপ্রাকৃত শুরু হয় কোথা থেকে? ওই দোতলার নীরের দেয়ালটাতে পুলিশ শুধু লাল কালিতে লেখা একটা বাক্যই খুঁজে পেয়েছিল, আমরা এখনও অপেক্ষা করছি। কিন্তু গল্পের শেষ এখানেই নয়। আসল দুঃস্বপ্নটা লুকিয়েছিল নীলের ক্যামেরায়। অশ্বত্থ ভিলা থেকে ফিরে আসার পর সে যতবার কোনো নতুন ছবি তুলেছে, সেই ছবির কোনো না কোনো অন্ধকার কোণায় সেই ছোট মেয়েটাকে দেখা গেছে। সাদা ফ্রক, হাতে পুরনো পুতুল, কালো চোখ আর ঠোঁটে সেই অদ্ভুত হাসি। অশ্বত্থ ভিলা হয়তো নীলকে শারীরিকভাবে মুক্তি দিয়েছে, কিন্তু তার ছায়া আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। অশ্বত্থ ভিলার এই গা ছমছমে ঘটনা প্রমাণ করে দেয় যে কিছু কিছু অন্ধকার কখনোই মুছে যায় না, তারা শুধু অপেক্ষা করে থাকে নতুন কোনো শিকারের জন্য। আজকের এই শ্বাসরুদ্ধকর বিশ্লেষণটা এখানেই শেষ হচ্ছে। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, অতিপ্রাকৃত ঘটনা কি সত্যিই ঘটে? কারো জীবনে কি এমন কোনো অব্যাখ্যাত বা ভয়ঙ্কর ভূতের অভিজ্ঞতা আছে যা কোনো যুক্তি দিয়ে বোঝানো যায় না? যদি থাকে তাহলে কমেন্ট বক্সে সেই গল্পটা শেয়ার করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রহস্যময় বিশ্লেষণে। ততক্ষণ পর্যন্ত সতর্কতা বজায় থাকুক আর চারপাশের অন্ধকারের দিকে নজর থাকুক।